পুজোর ছুটিতে কিশোরের সঙ্গে দেশে চলে গেল কল্যাণী। সকালবেলা শালিক বাড়িতে স্টিমার গিয়ে পৌঁছল। কল্যাণীদের নেবার জন্য পঙ্কজবাবু গাড়ি করে স্টেশনে এসেছিলেন। বাড়িতে পৌঁছে কল্যাণী দেখল দোতলার হলে একটি অদ্ভুত মানুষ বসে রয়েছে। অদ্ভুত ঠিক নয়, অদ্ভুত বলা চলে না, কিন্তু তবুও কল্যাণীর বারবার মনে হতে লাগলো কি অদ্ভুত, কি অদ্ভুত এই মানুষটি। লোকটি বেঁটেও নয়, লম্বাও নয়, কুঁজো, মাথার চুল পাতলা হয়ে সামনে দিয়ে বেশ বড় টাক পড়ে গেছে, মুখ হলদে, কেমন চীনেদের মতো যেন, মুখের ছাঁদও একেবারে চীনেদের মতো। হঠাৎ দেখে কল্যাণী আঁতকে উঠল। এমন খারাপ লাগলো তার, কিন্তু তবুও ঠিক চীনে নয় যে বাঙালি যে তা বোঝা যায়। মুখের ওপর 5-6টা আঁচিলের ভিতর থেকে দাড়ির মতো লম্বা লম্বা চুল বেরিয়ে পড়েছে। লোকটা সেগুলোকে কাটেও না, ছাঁটেও না। একটা স্যুট পরে বসে আছে সে, টাই ধরে নাড়ছিল। সামনের টেবিলের ওপর একখানা খবরের কাগজ মেলা। কল্যাণীকে দেখে খবরের কাগজ থেকে চোখ তুললে সে, আর শিগগির সে চোখ ফেরালো না। এমন আবিষ্ট হয়ে কল্যাণীর দিকে তাকিয়ে রইল, কল্যাণী ভয় পেল। লোকটার ওপর কেমন অশ্রদ্ধায়, ঘৃণায় মনটা পিষিয়ে উঠল তার। হলের থেকে বেরিয়ে গেল সে। 2-1 মুহূর্তের মধ্যেই এই মানুষটিকে ভুলে গেল কল্যাণী। গুণময়ী ঘোষ লেবু দিয়ে বেলের শরবত করে এনে দিলেন কল্যাণীকে। কল্যাণী খেতে খেতে বললে, আমি স্নান করে আসি গে। গেলাসটা সে টেবিলের ওপর রাখল। এ কি, এক চুমুক খেলি শুধু যে, সমস্তটুকু খেয়ে নে। থাক। কেন, ভালো লাগে না? লাগে বেশ। তবে আমি ভেবেছিলাম মা যে চা খাবো। তা খাস, তুমি বেল দিলে যে। বেলও হবে, চাও হবে। কল্যাণী হেসে বললে, তা হয় না। কল্যাণী গেলাসটা তুলে নিয়ে পানাটুকু ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। গুণময়ী বললেন, এত স্বাদের করা বেল। কল্যাণী ফেলতে ফেলতে থেমে গিয়ে গেলাসটা টেবিলের ওপর রাখল। বললে, কে খাবে? থাক, কেউ যদি খায়। স্নান করে কল্যাণী তেতলার বারান্দায় গিয়ে বসল ইজি চেয়ারে। বেশ লাগছিল। পুজোর ছুটিটাই সবচেয়ে ভালো লাগে তার। বেশি দিন দেশে পড়ে থাকতে হয় না। যে কটা দিন থাকা যায় সেও বেশ ফুর্তিতে থাকাই। খানিকক্ষণ পরে একটা বই আনবার জন্য দোতলায় নেমে গেল কল্যাণী। হলের ভিতর দিয়ে যাবার সময়ে আবার সেই লোকটির সঙ্গে দেখা। এর কথা এক মুহূর্ত আগেও মনে ছিল না। কাগজের থেকে মুখ তুলে কল্যাণীর দিকে আবার সে আবিষ্টের মতো তাকিয়ে রইল। কল্যাণী অত্যন্ত বিরক্ত হয়ে ভ্রুকুটি করে লোকটিকে জানিয়ে দিয়ে গেল যে এরকম করে তাকানো তার উচিত নয়, এ নিতান্তই অসভ্যতা তার। সে তা বুঝল কিনা কে জানে। এবারও মুহূর্তের মধ্যেই এই মানুষটির কথা কল্যাণী একেবারেই ভুলে গেল। একটা বই বেছে নিয়ে তেতলার বারান্দায় গিয়ে ইজি চেয়ারে ঠেসে বসল সে। বইটা বার্নার্ড শর ইন্টেলিজেন্ট ওমেন্স প্রাইড। কলকাতা থেকে আসবার সময়ে মিনু গছিয়ে দিয়েছে। মিনুর বই, বলেছে পড়ে দেখিস। সুপ্রভা দিয়েছে রেড লিলি। মীরা তার নিজের বাংলা কবিতার খাতা। চিতু অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এর চেয়ে চমৎকার বই পৃথিবীতে আর নেই নাকি, কমিশনার সাহেব বলেছেন। কল্যাণীর হাসি পেল। হোক না ডিভিশনের কমিশনার, তাই বলে বইয়েরও কমিশনার। অ্যালিস অবশ্য পড়ে দেখবে কল্যাণী, কিন্তু পৃথিবীর সবচেয়ে চমৎকার বই তা কখনো হতে পারে না। পৃথিবীর 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 সবচেয়ে চমৎকার বই কি জানে না কল্যাণী। বই সে এত কম পড়েছে। কল্যাণীর মনে হলো
কোনো একখানা বইকে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো এরকম বলতে পারা যায় না। লোকে বাংলা বইগুলোকে এত অগ্রাহ্য করে কেন? কলেজের মেয়েরাও? বাঙালিদের মধ্যে কি লেখক নেই? তেমন ধরনের বই নেই? বাংলা বই অনেক পড়েছে বটে কল্যাণী, মাঝে মাঝে এক একটা বইকে মনে হয়েছে মন্দ নয়, বেশ তো। এরকম একে একে ঢের বই বেশ লাগলো, কিন্তু মিনুকে সেই বইগুলোর নাম বলতেই সে এমন হেসে ফেলল। মিনু এবার বিয়ে দেবে, ঢের জানে, মিনুর কথাই গ্রাহ্য করতে হয়। মিনু বলে, বাংলায় আবার বই আছে নাকি? সুপ্রভাও তাই বলে। চিতু তো বলবেই, সে বাংলা পড়তেও পারে না, ছেলে মানুষের মতো বানান ভুল করে যা তা বাংলা চিঠি লেখে। মীরার আবাল্য এদের সঙ্গে মত মেলে না। মীরা বাংলা সাহিত্যের ঢের জানে। কল্যাণীর মনে হলো ছোড়দা সেদিন কলকাতায় আর্টের কথা বলছিল, থিয়েটার থেকে ফিরেও কিসব বলছিল। আস্তে আস্তে মনে হতে লাগলো কল্যাণীর সেদিনকার সেই গঙ্গাটাকে মনে হলো। মীরার কবিতার খাতা ইন্টেলিজেন্ট ওমেন্স প্রাইডের ভেতরেই রয়েছে। খাতাটা সে কোলের ওপর উঠিয়ে রাখল, বইটা খুলল, কিন্তু পড়তে ইচ্ছে করছিল না। আশ্বিনের ভোরবেলা, বহুয়ার মাঠটা কি সবুজ, সাদা সাদা কাশে ভরে গেছে। মাছরাঙা উঠছে, এক ঝাঁক গাংশালিক কিচির মিচির করছে। খিরুই গাছের ডালে একটা টুনটুনি। সুপ্রভা বলেছিল নৈনিতালে গিয়ে তার মেজদির কাছে থাকবে। মেজদির বরের কাছে? রামো, ওতে কি মনুষ্যত্ব থাকে? মিনু যা বলেছে তাই ঠিক। মেয়েদের স্বামীর সঙ্গে থাকতে হয় কিংবা করে খেতে হয়, বাবার সঙ্গেও চিরদিন থাকবার অধিকার নেই মেয়েদের। বাবা তো চিরকাল বেঁচে থাকেন না। এইসব ভাবনা কল্যাণীর মনকে নিরুদ্দেশের মধ্যে ঘোরাচ্ছিল। কেমন অস্বস্তি বোধ হতে লাগলো তার। গুণময়ী এক গজ মসলিনের কাপড় নিয়ে এলেন। কল্যাণী বলল, কি হবে মা এটা দিয়ে? এটার উপর একটা নকশা আঁকবো। কিসের নকশা? পদ্মর। কল্যাণী হেসে উঠল। গুণময়ী বললেন, হাসলি যে, ঠাট্টা হলো বুঝি? পদ্মর নকশা আমি আঁকতে পারি না? কল্যাণী বললে, না তা নয় মা, আমি ভাবছিলাম এত নতুন নতুন নকশা থাকতে সেই একঘেয়ে পদ্মর নকশা ছাড়া আর তুমি কিছু খুঁজে পেলে না? জুতোর শব্দ হচ্ছিল। কল্যাণী বললে, বাবা আসছেন বুঝি? পরের মুহূর্তেই পঙ্কজবাবু আর সেই ভদ্রলোকটি এসে দুটো সোফায় বসলেন। কিশোরও এলো। ইতস্তত সোফা ছড়ানো ছিল, সেও একটায় বসল। কল্যাণী দেখলে মা উঠলেনও না, চোখও তুললেন না, ঠায় বসে ডিজাইন বুনছেন, একটা পদ্মর ডিজাইন। কল্যাণীও বসে রইল। ভদ্রলোকটি গুণময়ীর দিকে তাকিয়ে বললেন, আমি তো আপনাদের সকলকেই চিনি, কাজে লজ্জার আর কি? গুণময়ী একটু হেসে বললেন, হ্যাঁ, লজ্জা সংকোচের আর কি? কল্যাণীর মনে হলো লজ্জার যে কিছু বা কিছু নয় সেসব কথা এ মানুষটিকে জিজ্ঞেস করেছে নাকি কেউ? ভারী তো গায়ে পড়ে কথা বলার অভ্যেস। সে বিরক্ত হয়ে বইয়ের পাতার দিকে তাকিয়ে রইল। ভদ্রলোকটি বললেন, কর্তা আমাকে একেবারে আপনাদের অন্দরের মধ্যে টেনে এনেছেন, আমি আপনাদের ডিস্টার্ব করছি না তো? গুণময়ী বললেন, আপনি আসাতে খুব খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হয়েছি আমি। পঙ্কজবাবু একটা চুরুট ধরিয়ে বললেন, তুমি একটা চুরুট তুলে নাও চন্দ্রমোহন। এর নাম তবে চন্দ্রমোহন? কল্যাণী ঘাড় তুলে একবার তাকালো। চন্দ্রমোহন তার দিকে কেমন একরকম করে যেন তাকিয়ে রয়েছে। কল্যাণীর কেমন যেন গ্লানি বোধ হলো। কেমন কুৎসিত বিশ্রী চেহারা, হলদে রং, চীনের মতো মুখ, মুখে আঁচিল ভরা ভরা দাড়ি। এ ভদ্রলোক কোত্থেকে এলেন? কেন এলেন? তাদের পরিবারই বা কেন? বাবার সঙ্গে বা এত খাতির কেন? সমস্ত বাড়িটা পড়ে থাকতে কল্যাণীর মধুর অবসরের জায়গায় বা
কি আসতে বললে তাদের? ভাবতে ভাবতে কল্যাণীর সমস্ত শরীর মন যেন পীড়িত হয়ে উঠল। সে উঠে যেত, কিন্তু নড়তে চড়তেও তার যেন কেমন ঘৃণা বোধ হচ্ছিল। বইটার দিকে এক মনে তাকিয়ে রইল সে। চন্দ্রমোহন বললে, আমি চুরুট খাই না, মাপ করবেন। পঙ্কজবাবু গুণময়ীকে বললেন, দেখেছ, এমন সৎ, একটা চুরুট অবধি খায় না। গুণময়ী একটু হাসলেন। চন্দ্রমোহন বললে, আমাকে লজ্জা দেবেন না। আপনার উদার অটুট অতুলনীয় চরিত্রের কাছে আমাকে টেনে এনে কেন কলঙ্ক বাড়ানো? চুরুট কেন, আপনি যদি মদের বোতলও হাতে ধরেন, তবুও তা আপনার চরিত্রের মাধুর্যে যেন সুধায় রূপান্তরিত হয়ে যায়। কল্যাণীর এমন হাসি পেল, তার মনে হলো ছোড়দাও নিশ্চয়ই হাসছে, কিন্তু কিশোরের মুখ গম্ভীর। মার দিকে তাকিয়ে দেখল কল্যাণী, মাও স্থির, বাবার মুখ প্রসন্ন। কল্যাণী অবাক হয়ে ভাবল, হে কি, চন্দ্রমোহনের ভণ্ডামি কেউ ধরতে পারছে না কেন? চন্দ্রমোহন গুণময়ীর দিকে তাকিয়ে বললে, আপনার অনেক পূর্ণিমা, জন্ম জন্মের তপস্যায় এমন শিব স্বামী কপালে আসে। গুণময়ী ও পঙ্কজবাবু দুজনের দিকেই লক্ষ্য করে খুব গভীর ভক্তির সঙ্গে নমস্কার করল চন্দ্রমোহন। কল্যাণীর মনে হলো চন্দ্রমোহনের বিরুদ্ধে তার মনের ঝাল আগের মতন তেমন তীব্র নেই। লোকটা অসহ্য বটে, কিন্তু তবুও অগ্রাহ্য করতে পারা যায়, একে ক্ষমা করতে পারা যায়। চন্দ্রমোহন বললে, আপনার আলু বখরার টক ভারী চমৎকার মা। গুণময়ী বললেন, একদিন তো শুধু রেঁধেছি। ওই একদিনেই কিনে নিয়েছেন। পঙ্কজবাবু বললেন, যে কদিন আছে একটু আলু বখরা দুবেলা করলেই পারো। গুণময়ী প্রীত হয়ে বললেন, আমি আগে যদি জানতাম। চন্দ্রমোহন বললে, আমার মা, পিসিমা, জেঠিমা, মাসিমা, মামি সবারই দুর্দান্ত রান্নার হাত। কলকাতার সব জাহাবাজ নেমন্তন্ন সামলান, কিন্তু টক, এমন চাটনি তো কেউ রাঁধতে পারেন না। সকলেই নিস্তব্ধ হয়ে রইল। চন্দ্রমোহন বললে, আপনার চিংড়ি কাটলেটই বা কি চমৎকার! কলকাতার কত রেস্টুরেন্টে আমি খেয়েছি। একদিন এক চীনে বাড়ি খাসা রেঁধে দিয়েছিল, কিন্তু আপনার হাতের ভাজা খেয়ে বুঝলাম যে একদিন ছিবড়ে খেয়েছি। গুণময়ীর চোখ মুখ উৎফুল্ল হয়ে উঠল। পঙ্কজবাবু বললেন, গিন্নি রান্না শিখেছিলেন তার মার কাছে, খুব ঝাঁঝালো রাঁধুনির গোষ্ঠী। চন্দ্রমোহন বললে, আপনি কি আঁকছেন মা? পদ্ম। বাহ, কি চমৎকার সূচের কাজ উঠে আসছে, কি গ্র্যান্ড! বাহ, এমন চেকনাই পদ্ম তো আমি কোনোদিনও দেখিনি। পঙ্কজবাবু বললেন, বেশ হাত আছে। গুণময়ী বললেন, এখনো হয়নি। চন্দ্রমোহন বললে, এরকম আরো বুনেছেন আপনি? হ্যাঁ। চন্দ্রমোহন বললে, আপনার তো শুধু এই করাই উচিত, যে জিনিয়াস আর্টের মধ্যে থাকে অন্য কিছু দিয়ে খোয়ানো উচিত নয়। কল্যাণী শিহরিত হয়ে উঠল, হে, লোকটাও আর্টের কথা বলছে। চন্দ্রমোহন পঙ্কজবাবুকে বললে, আপনাদের ড্রয়িং রুমে কার্পেট দেখলাম, চমৎকার কার্পেট। এমন কার্পেট কোথাও তো আগে দেখিনি আমি আর। অথচ কলকাতায় বড় বড় ব্যাপারীদের সঙ্গে আমার কারবার। সকলেই গর্ব অনুভব করতে লাগলো কি না লাগলো ঠিক বুঝতে পারল না কল্যাণী। লোকটা বেশি বাড়াবাড়ি করছে না তো? চন্দ্রমোহন বললে, আর কি জমকালো বাড়িখানা করেছেন, ঠিক যেন একটা পুরীর মতো। কলকাতায় কত রাজা মহারাজার বাড়ি দেখেও এরকম মন ওঠেনি আমার। চন্দ্রমোহন গম্ভীর সম্ভব বিস্ময়ের সঙ্গে বাড়িখানার কড়ি, বর্গা, দরজা, জানলা, খিলান, চৌকাঠের দিকে তাকাতে লাগলো। বাড়িখানার রেণু পরমাণুর দিকে তাকিয়ে চন্দ্রমোহনের সঙ্গে অন্য সকলেও খুব গৌরব বোধ করছিল হয়তো, কিংবা আত্মসমালোচনায় নিমগ্ন হয়েছিল।
কিশোরের দিকে তাকিয়ে বললে, এই ছেলেটি আপনার খুব বড় কবি হবে। পঙ্কজবাবু ও গুণময়ী ঈষৎ কৌতূহলে চন্দ্রমোহনের দিকে তাকালো। চন্দ্রমোহন বললে, এমন ভাবুক চিন্তাশীল চিত্তবৃত্তি শিগগির আমি আর দেখিনি। পঙ্কজবাবু বললেন, কি করে বুঝলে? চন্দ্রমোহন বললে, চোখ নাক কপাল দেখলেই বুঝতে পারা যায় এর কত বড় প্রতিভা। আমি এতক্ষণ অবাক হয়ে বসে বসে দেখছি। অবাক হয়ে বসে বসে বাস্তবিক সে দেখছিল কল্যাণীকে, কিন্তু কল্যাণী মুখও তুলল না। কিশোরের প্রতিভার প্রশংসার কথা শুনেও চন্দ্রমোহনের মুখ থেকে নিজের প্রশংসা শুনবার জন্য বিশেষ কোনো আগ্রহ বোধ করল না সে। কল্যাণীর মনে হলো এ লোকটি সব জিনিসকেই চমৎকার বলে, সাজিয়ে সাজিয়ে মনের মতন কথা বলে বাবা মার মন গলাতে চায় শুধু। কল্যাণী কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তাদের ড্রয়িং রুমের কার্পেট কলকাতার সব দোকানের সব রকম কার্পেটের চেয়ে সেরা। অত্যন্ত সস্তা সাধারণ কার্পেট তাদের। মার হাতের আঁকা পদ্ম অত্যন্ত সাদাসিধে জিনিস, আলু বখরার টকও তেমনি, চিংড়ির কাটলেটও তাই। কিন্তু চন্দ্রমোহনের হলদে রং আর চিনে ম্যানের মতো মুখ, মুখ ভরা আঁচিল আর আঁচিলের দাড়ি, সেগুলো যে অত্যন্ত কুৎসিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কল্যাণী ভ্রুকুটি করে বসে রইল। পঙ্কজবাবু বললেন, এখন কাজের কথা। চন্দ্রমোহন অত্যন্ত বিরসভাবে বললে, কাজ আর কি, পাটের জন্য আমাদের বিস্তর ক্ষতি দিতে হয়েছে। কত? ৮০ লাখ টাকা। ৮০ লাখ? চন্দ্রমোহন একটু হেসে বললে, ৮০ লাখ আবার টাকা? বলে কল্যাণীর মুখের দিকে তাকালো, কিন্তু এ মেয়ের মুখের ভিতর কোনো পরিবর্তন নেই। সে ঘাড় গুঁজে বইয়ের পাতার দিকে তাকিয়ে পড়ে যাচ্ছে। পঙ্কজবাবু বললেন, তাহলে অদ্বিতীয় বিড়লার ব্যবসা? হ্যাঁ, ৫-৭ কোটি টাকার। ৫-৭ কোটি? চন্দ্রমোহন একটু বিনয়ের সঙ্গে বললে, তা হলোই বা ৫-৭ কোটি, টাকাকে আপনি অত বড় করে দেখেন কেন পঙ্কজবাবু? টাকাই কি সব? এ কথাগুলো শুনতে পঙ্কজবাবুর ভালো লাগছিল, গুণময়ীরও। কল্যাণীরও মনে হলো বেশ বলেছে। ক্ষণক্ষণে গলাটাকে আগের মতন তেমন ক্ষণক্ষণে বোধ হচ্ছে না, যেন কেমন যেন আন্তরিকতায় ভিজে উঠেছে এবার। অনেকক্ষণ পরে এবার চন্দ্রমোহনের দিকে তাকালো কল্যাণী। দেখল চন্দ্রমোহন তার দিকেই তাকিয়ে আছে। খুব অবসন্ন মনে হচ্ছে লোকটাকে, কেমন যেন একটা নিরন্তর নিবেদন কল্যাণীর কাছে তার। চন্দ্রমোহনের ওপর আগের মতো ঘৃণা নেই যেন আর কল্যাণীর। কেমন একটু দয়া বোধ হতে লাগলো এই লোকটির জন্য। মনে হতে লাগলো এর চেহারা তো এ নিজে তৈরি করেনি, বিধাতা দিয়েছেন, কিন্তু এর মনটা তো এ নিজে প্রস্তুত করে তুলেছে। একরকম মন্দ না, কিন্তু এসব ভাবনা কল্যাণীর ২-১ মুহূর্তের জন্য। এ লোকটি কি এবং কি নয় সে নিয়ে কল্যাণী আর মাথা ঘামাতে গেল না। সেরকম চিন্তা তার ভালো লাগছিল না, মোটেই ভালো লাগছিল না। চন্দ্রমোহন বললে, ব্যবসার ফাঁক নানা রকম। আজকাল সবাই দেখছি গুড় খায়। জানেন মা, ডিস্ট্রিক্ট সিভিল ইঞ্জিনিয়ার, সার্জন, এমনকি বাঙালি ম্যাজিস্ট্রেট সাহেবও বাড়িতে এসে গুড় দিয়ে চা খান। পঙ্কজবাবু অবাক হয়ে বললেন, বটে? গুণময়ী বললেন, ম্যাজিস্ট্রেটও? হ্যাঁ, কাজেই এই বেলা গোটা কয়েক চিনির কল সানাবো ঠিক করেছি, বেশ পড়তা হবে। পঙ্কজবাবু বললেন, ব্যবসায় তোমাদের মাথা বেশ খোলে। চন্দ্রমোহন বললে, ক্যাপিটাল থাকলেই মাথা খোলে। তাও বটে। টাকা আগুনে গলিয়ে দিনরাতি টের পাচ্ছি যে কি দুর্দান্ত পক্ষীরাজ ঘোড়াই চড়েছি পঙ্কজবাবু। ৫-৭ কোটি টাকা তুমি একাই? চন্দ্রমোহন একটু আমতা আমতা করে বললে,
হ্যাঁ, না, হ্যাঁ, একরকম একাই চালাচ্ছি। কজন পার্টনার? সব স্লিপিং। কজন? আছে দু একজন। পঙ্কজবাবু আর বেশি চাপতে গেলেন না। ৫-৭ জন পার্টনার থাকলেই বা কি, ৬-৭ কোটি টাকার ব্যাপার যখন। চন্দ্রমোহন বাংলা জোড়া একটা মুচি বোর্ড, জার্মান ও ড্যানিশদের মতো বাঙালিদের একটা লটারি অর্গানাইজেশন, বিপুল বিরাট স্বদেশি ব্যাংক, স্বদেশি ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি নানা রকম ব্যবসার কথা অনেকক্ষণ বসে বললে। তারপর যখন বারান্দায় কেউ আর ছিল না, তখন পঙ্কজবাবুর কাছে ধীরে ধীরে কল্যাণীর কথা পারলে। মেয়ের পিতার কাছ থেকে এত বেশি ভরসা পেল চন্দ্রমোহন যে সে রাতটা ঘুমিয়ে, ঘুমের মধ্যে দিব্যজনীদের স্বপ্ন দেখে কাটিয়ে দিতে পারলেই ভালো হতো তার। কিন্তু সারাটা রাত ছটফট করে জেগে থাকতে হলো। মুখে মাথায় চাপড়ে চাপড়ে ঠান্ডা জল দিয়েও কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না আত্মরতি নিগ্রহের পথে ঘুমের আবেশ অধিকার করে নিতে গিয়ে।